সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায়ের 2 পৃষ্ঠা থেকে আলোচনা করব, তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তো পার্ট 1-2 এখানে বলেছে অণুজীব জগৎ। আমরা একটু অধ্যায়টা ভালোভাবে দেখি। এখানে বলেছি কি, আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়া আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না। এরকম অনেক জীব আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। অনেক তোমার ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া, এগুলো এদের অধিকাংশটি কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। মানে দেখো, এই যে তোমার প্রাণী, তারপরে তোমার উদ্ভিদ, প্রত্যেকের কোষের ভিতরে নিউক্লিয়াস আছে। তো এখন অধিকাংশ কোষ, এই যে তোমার যেগুলো অণুজীব, এগুলোর অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। তো বিজ্ঞানের ভাষ্য মতে এই যে জীবের জীবনের সূত্রপাত হয়েছে মূলত অণুজীব থেকেই। তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। তোমার এখানে এমসিকিউতে কিন্তু প্রশ্নটা আসতে পারে, কাদেরকে আদিজীব বলা হয়? তাহলে তোমরা বলবে অণুজীবদেরকে আদিজীব বলা হয়। আদি মানে কি? শুরুতে যেটা ছিল। তাহলে একদম সৃষ্টির শুরুতে যে জীব ছিল তাদেরকে বলা হয় অণুজীব। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনার অণুজীব সমূহকে মনেরা, প্রোটিস্টা ও ফানজাই রাজ্যে দেখতে পেয়েছো। আবার অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছে। 3টি রাজ্য কি কি বলতো? একটা হচ্ছে ক্যারিওটা, আর একটা হচ্ছে প্রোক্যারিওটা, আর একটা হচ্ছে ইউক্যারিওটা। এখন এরপরে দেখো কি বলছে, তোমার ক্যারিওটা বা অকোষীয় জীব, এটা কি রকমের? এসব অণুজীব এতই ছোট যে তাদের সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। তো দেখো, আমাদের এই যে তোমার খালি চোখে যে সকল অণুজীবকে দেখা যায় না, তাদেরকে দেখার জন্য বিভিন্ন ধরনের অণুবীক্ষণ যন্ত্র রয়েছে। আবার এই এই যে অণুবীক্ষণ যন্ত্র, এগুলোর কিন্তু কয়েকটা ভাগ আছে। অনেক ধরনের অণুবীক্ষণ যন্ত্র তোমার পাওয়া যায়। তো এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মূলত এই ভাইরাসদেরকে দেখা যায়। ভাইরাস তাহলে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ভাইরাস হচ্ছে ক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। তোমাদের এমসিকিউতে আসতে পারে। রাজ্য 2, প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, তারাই এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যেমন ব্যাকটেরিয়া। তাহলে তোমাদের এমসিকিউতে আসবে, ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তোমরা কি বলবে? প্রোক্যারিওটা। রাজ্য 3 বলছে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। এখন আমরা শিখব পার্ট 3.4 ভাইরাস ও ব্যাকটেরিয়া। ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন এখানে একটা তোমার ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকার চিত্র দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তারপর বলছে এরা অধিকাংশই আমাদের উপকার করে। এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, আবার কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের অনেক ক্ষতি করে, আবার কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের উপকারও করে। তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানবো। যেমন ভাইরাস, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না। তাহলে আমরা কি বুঝলাম বলতো? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। কি ধরনের অণুবীক্ষণ যন্ত্র? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না। এরা সরলতম গঠনের। তারপর বলছে ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা মালেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাহলে ভাইরাসের দেহে কি কি নেই বলতো? কোষ প্রাচীর। কোষ প্রাচীর মানে কি? কোষের বাইরে যেটা প্রাচীরের মতো থাকে সেটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর, তারপর প্লাজমা মালেমা, তারপরে সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। এমসিকিউতে আসতে পারে। আরেকটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে ভাইরাসের আবরণ। তাহলে ভাইরাসের আবরণটা কি বলতো? আমিষ আবরণ, আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাসের আবরণটা কি? আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে
একত্র করা হয় তখন এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। আচ্ছা, ভালো একটা প্রশ্ন বলেছে এখানে। এটা কিরকম দেখো, ভাইরাস তোমার তুমি বলা যেতে পারে, আমি যদি বলি এরা জীবও না, জড়ও না। কি রকমের? যখন এরা কোনো প্রাণীর দেহের বাইরে থাকে তখন এরা জড় পদার্থের ন্যায় আচরণ করে। আবার যখন কোনো প্রাণীর দেহে প্রবেশ করে তখন এরা কিন্তু তোমার জীবের ন্যায় আচরণ করে। এই কথাটা এখানে বোঝাতে চেয়েছে। ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। ওখানে তোমরা চিত্রটা দেখেছো। তো ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। তার ভাইরাস দেখতে বিভিন্ন রকম হয়। ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। ধানের টুংরো, তারপর তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। কি রকমের? এই যে তোমার বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা এগুলো কারা, এই যে এই রোগগুলো এরা কারা সৃষ্টি করে? ভাইরাসেরা সৃষ্টি করে। তোমাদের এমসিকিউতে আসবে। তারপর এটাও আসবে, বসন্ত, হাম, সর্দি এরা কি কি ধরনের রোগ? এরা হচ্ছে বায়ুবাহিত রোগ, মানে বায়ুর মাধ্যমে হবে। আর ধানের টুংরো রোগ ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। ধানের কি রোগ হবে? টুংরো রোগ, তামাকের মোজাইক রোগ। ভাইরাসের উপকারিতা: বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়বে তোমরা। জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয়। জিন প্রকৌশলে কি ব্যবহৃত হয়? ভাইরাস ব্যবহৃত হয়। কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে। ভাইরাসের অপকারিতাটা আসলে কি সেটা আমরা জেনে নিই। মানবদেহে কোভিড-19, বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে। উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ, ধানের টুংরো রোগ ইত্যাদি সৃষ্টি করে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি, এবার একটু বিস্তারিত জানব। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। তো বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওনহুগ সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। খুব ভালো একটা প্রশ্ন। তাহলে কে সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান? কি বলবে তোমরা? অ্যান্টনি ফন লিওনহুগ সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়ার কোষ গোলাকার, দণ্ডাকার, কর্মাকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়। যেমন বলেছে কক্কাস। এই যে চিত্র 1.2 তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কক্কাস। কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দলবদ্ধভাবেও থাকতে পারে। যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তাহলে আমরা কি শিখলাম? নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কে? নিউমোনিয়া রোগ সৃষ্টি করে হচ্ছে কক্কাস। ব্যাসিলাস, এই যে 1.3 চিত্রটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ব্যাসিলাস। এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়, ধনুষ্টঙ্কার ও রক্তামশয় ইত্যাদি রোগ সৃষ্টি করে। তাহলে আমরা কি শিখলাম বলতো? এই যে তোমার ধনুষ্টঙ্কার রোগ, তারপরে রক্তামশয় রোগ, এরা কারা সৃষ্টি করে? এটা হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া সৃষ্টি করে। কমা কমা ব্যাকটেরিয়া, এই যে চিত্র দেওয়া আছে এখানে 1.4, এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়ায় এ ধরনের। তাহলে কলেরা রোগ কারা সৃষ্টি করে? এই যে কমা ব্যাকটেরিয়া। স্পাইরিলাম এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো। এমসিকিউতে কিন্তু খুব আসতে পারে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ার উপকারিতা: মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সম্পাদন করে। তোমরা ব্যাকটেরিয়ার উপকারিতাগুলো একদম মুখস্থ করে ফেলবে, কারণ তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে সেখানে কিন্তু আসবে। পাট থেকে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয়। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ার অপকারিতা: ব্যাকটেরিয়া মানবদেহের যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে। এরা খাদ্যদ্রব্য, ফলমূলের পচন ঘটায়। উদ্ভিদে বিভিন্ন রোগ যেমন ধানের লিম্ফ ব্লাইট, টমেটোর ক্যাঙ্কার ইত্যাদি ঘটায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।